সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট বন্ধুরা, আমাদেরকে সুস্থ থাকতে হবে, সেজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেহেতু কোভিড-19 বিপর্যয় চলছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমরা সবাই বাড়িতে অবস্থান করছি। ছোট্ট বন্ধুরা, তোমরা যাতে বাড়িতে বসেই তোমাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য আমরা এসেছি অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইরশাদ ফেরদৌস, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর ঝালকাঠি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের একটি বিশেষ ক্লাস নিয়ে। ছোট্ট বন্ধুরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 1 নম্বরের যে প্রশ্নগুলো আসে এবং যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা চার্ট দিয়েছি, গুণ, ভাগ আর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি, গাণিতিক প্রতীক, ভগ্নাংশ। আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে যে ধরনের সমস্যাগুলো আসে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব এবং এই কয়েকটা অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুব খেয়াল দিয়ে তোমরা দেখবে এবং শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। ছোট্ট বন্ধুরা, ক্লাসটি এখনই শেয়ার করে দাও, যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে এক্ষুনি বসে পড়ো। ঠিক আছে? তো ছোট্ট বন্ধু, এসো আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে চলে যাই। ছোট্ট বন্ধুরা, প্রথমেই আমাদের বইয়ে প্রথমেই আছে আমাদের গুণ। অধ্যায় কি আছে? কি গুণ। তো গুণ থেকে আমাদের যে ধরনের সমস্যা আসে আমরা একটু দেখি কি ধরনের সমস্যা আসে। দেখো ছোট্ট বন্ধুরা, যেমন ধরো এখানে আছে 50 গুণ 3 সমান কত? 150। ছোট্ট বন্ধু, এখন যদি বলা হয় 50 এখানে গুণ্য কত? 50 গুণক কত? 3। 150 হচ্ছে গুণফল। এরকম একটা রাশি যদি দিয়ে এখানে বলে এখানে গুণক কত? গুণক কত? ছোট বন্ধু, এখানে গুণক কত হবে? এখানে গুণক হচ্ছে 3। ঠিক আছে? নেক্সট, তো ধরো এখন যদি আমি এখানে ভাগ করি, 50 ভাগ ধরো 5 কত আসবে? 10। ছোট বন্ধু, যদি বলা হয় এখানে ভাজ্য কত? ভাজ্য কত? ছোট বন্ধু বলো ভাজ্য কত? यस, ভাজ্য হচ্ছে 50। ঠিক আছে? এটা হচ্ছে ভাজ্য, ভাগ, ভাজক সমান ভাগফল। ঠিক আছে? প্রথমে থাকে কি? প্রথমে থাকে ভাজ্য, তারপর এটা কি যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর ভাগ করে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে কি? ভাগফল। ছোট বন্ধু, বুঝতে পেরেছো? এভাবে এটা ভাজ্য, ভাগ, ভাজক সমান ভাগফল। এটা কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে দেয়া হয়, তোমরা অবশ্যই পারবে। তো ছোট বন্ধু, এখন যদি বলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো, তো কি হবে? ভাজ্য সমান কত বলো? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। ঠিক আছে? ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণ ভাগফল। ছোট বন্ধুরা দেখো, তো আবার বলি ঐকিক নিয়ম কাকে বলে? একটি জিনিসের মূল্যমান বের করে যখন বেশি জিনিসের মূল্যমান বের করা হয় বা একটি জিনিসের দাম বের করে যখন বেশি জিনিসের দাম বের করা হয় তখন তাকে বলে ঐকিক নিয়ম। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো এখানে আছে 4টি কলমের মূল্য 80 টাকা। যদি ধরি আমি 4টি কলমের মূল্য, 4টি কলমের মূল্য এখানে দেখো 80 টাকা। তো ছোট বন্ধু, এখন আমাকে যদি 10টি কলমের মূল্য বের করতে হয়, এখন আমাকে কি করতে হবে? यस, এখন আমাকে একটি জিনিসের দাম বের করতে হবে। তার মানে একটি কলমের মূল্য আমাকে আগে বের করতে হবে। যদি আমি একটি কলমের মূল্য বের করতে পারি তাহলে আমি তার থেকে বেশি কলমের মূল্য বের করতে পারবো। যেমন 8টি কলমের মূল্য বের করতে, তারপর 10টি কলমের মূল্য, যে কোনো সংখ্যার কলমের মূল্য আমি বের করতে পারবো। দেখো এখানে তাহলে আমার কি
4টি কলমের মূল্য যা আছে, একটি কলমের মূল্য হবে আমার তার 4 ভাগে 1 ভাগ। তো কি লিখবো, 80 ভাগ কত, 4। তো দেখো সবগুলো এখানে 4 করি 80, তার মানে 20 টাকা। তার মানে একটি কলমের মূল্য হলো 20 টাকা। তো ছোট্ট বন্ধু, এখন যদি বলি আমি 10টি কলমের মূল্য কত, তাহলে আমরা ইজি বের করতে পারবো যে একটি কলমের মূল্য যা আছে, অতএব 10টি কলমের মূল্য হবে তার 10 গুণ, ঠিক না? তাহলে কত আসে, এখানে আছে 20 গুণ আছে আমার কত, 10। তাহলে কত হলো, এখানে শূন্য, দুটো শূন্য, দুই কি কত, 2, 200 টাকা। ঠিক আছে, এই যে আমার একটি জিনিসের দাম বের করে আমি 10টি জিনিসের দাম বের করলাম, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। বুঝতে পেরেছো? তার মানে একটি জিনিসের মূল্যমান বের করে যখন আমি কোনো বেশি সংখ্যার মূল্যমান বের করতে যাব বা বেশি জিনিসের দাম বের করতে যাব, তখন সেটা হবে ঐকিক নিয়ম। ছোট্ট বন্ধুরা, বুঝতে পেরেছো ঐকিক নিয়ম কি? এভাবে আমাদের ঐকিক নিয়ম বুঝতে হবে। তো দেখো ছোট্ট বন্ধুরা, এখন আমরা বন্ধনের ব্যবহার দেখব, ঠিক আছে? এখন আমরা আসি গাণিতিক প্রতীকে। গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করি। এটা ছোট বন্ধু মুছে ফেলি। আচ্ছা, গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আরেকটি ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করি, দেখি তোমরা কি পারো। যেমন ধরো 5টি ডিমের মূল্য, 5টি ডিমের মূল্য যদি ধরি এখানে 40 টাকা। এখন আমি যদি একটি ডিমের মূল্য বের করতে হয়, তাহলে কি করতে হবে ছোট বন্ধু? একটি ডিমের মূল্য বের করতে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এসো ভাগ করি, এই 40 ভাগ কত, এই 5, কত হলো একটি ডিমের মূল্য আমার 8 টাকা। আচ্ছা, 40। একটি ডিমের মূল্য যদি আমার 8 টাকা হয়, তখন আমি এই যে 8টি ডিমের মূল্য বের করতে পারবো, 10টি ডিমের মূল্য বের করতে পারবো। যে কোনো আমার যতগুলো ইচ্ছে ততগুলো ডিমের দাম আমি কিন্তু এখন বের করতে পারবো। বেশ, এখন যদি আমি 8টি ডিমের মূল্য বের করতে যাই, তাহলে আমার কত হবে, 8 গুণ এই 8, কত হলো 8 টা 64 টাকা। ঠিক আছে, এভাবে একটি জিনিসের দাম বের করে আমি যদি বেশি জিনিসের দাম বের করতে যাই, তখন আমার সেটা হবে ঐকিক নিয়ম। বুঝতে পেরেছো ছোট বন্ধুরা? থ্যাংক ইউ। তো আমরা নেক্সট দেখবো এখন আমরা গাণিতিক প্রতীক। ঠিক আছে ছোট বন্ধুরা, তোমরা কি জানো সংখ্যা প্রতীক কয়টি? ছোট বন্ধুরা বলতে পারবে কি সংখ্যা প্রতীক কয়টি? ইয়েস, সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক কয়টি? 10টি। কি কি বলতো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সংখ্যা প্রতীক কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। বুঝতে পেরেছো? একটু দেখে নাও সংখ্যা প্রতীক কতগুলো। সংখ্যা প্রতীক হচ্ছে আমার 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ছোট বন্ধুরা বুঝতে পেরেছো সংখ্যা প্রতীক? পেয়েছো? তো এখন বলো তো ছোট বন্ধুরা, আমাদের প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক, এখন আমরা আসি প্রক্রিয়া প্রতীক। ঠিক আছে, প্রক্রিয়া প্রতীক কয়টি? ছোট বন্ধু প্রক্রিয়া প্রতীক কয়টি? ইয়েস, 4টি। প্রক্রিয়া প্রতীক 4টি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে, প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। ঠিক আছে, এটা হলো আমার প্রক্রিয়া প্রতীক। বুঝতে পেরেছো? তো ছোট বন্ধু দেখো, এখন যদি আমরা সম্পর্ক প্রতীক করতে যাই, এই সময় সম্পর্ক প্রতীক দেখি। ঠিক আছে, সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক। দেখো তো ছোট বন্ধু সম্পর্ক প্রতীক গুলো দেখো, এটা কি বড়,
ছোট, এটা কি সমান, ঠিক আছে? এটা বড় নয়, এটা ছোট নয়, এটা সমান নয়। ছোট বন্ধুরা বুঝতে পেরেছি কি সম্পর্ক প্রতীকগুলো? বড়, ছোট, সমান চিহ্ন, বড় নয়, ছোট নয়, সমান নয়। বুঝতে পেরেছি কি ছোট বন্ধুরা? তোমরা তোমাদের যখন মেইন বই পড়বে তখন অবশ্যই কোনো অধ্যায় শুরু করার আগে সে অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে পড়ে নেবে। তাহলে দেখা গেছে ছোট ছোট এই ধরনের সমস্যা সবগুলো তোমরা আশা করি সমাধান করতে পারবে, তাহলে কোনো সমস্যা হবে না। এরপর আসি ধরো অক্ষর প্রতীকে। অক্ষর প্রতীক। এখন যদি তোমাদের প্রশ্ন থাকে ম্যাম অক্ষর প্রতীক কতগুলো? অসংখ্য। তুমি অক্ষর যে কোনো অক্ষর দিয়ে প্রতীকে প্রকাশ করতে পারো, সেটা হতে পারে এ বি সি ডি জেড পর্যন্ত, আবার ক খ তুমি একদম শেষ পর্যন্ত লিখতে পারো, যা খুশি তাই। তার মানে অক্ষর প্রতীক হচ্ছে অসংখ্য। অক্ষর প্রতীক অসংখ্য, ঠিক আছে? অক্ষর প্রতীক যা কিছু তাই, ক খ গ, তারপর কি এ বি ইত্যাদি। অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তুমি অক্ষর বলতে যে কোনো কিছু তুমি ব্যবহার করতে পারো, এটা সংখ্যা হচ্ছে অসংখ্য, এর কোনো নির্দিষ্ট সীমা নেই। ছোট বন্ধুরা এখন আমরা চলে আসি। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, তোমরা যখন আমরা বন্ধনী ব্যবহার করব, মুছে ফেলি ছোট বন্ধু। আমরা যখন কোনো গাণিতিক বাক্যে বন্ধনী ব্যবহার করব, যেমন দেখো ধরো এখানে আছে 24 ভাগ 12 গুণ 1 ভাগ 2। তো এখন দেখো ছোট বন্ধু, আমাকে কি করতে হবে? যদি তোমার বন্ধনী ভাবে দেওয়া থাকে তো আগে প্রথমে আমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর আমি দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এরপর কি করব? ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব। তো বন্ধনীর মধ্যে এখানে দেখো কি আছে, এখানে গুণের কাজ করি। 12 গুণে কত? 12, ঠিক আছে? ভাগ এই 2। এখন আমি এই বন্ধনীর কাজ করব, তার মানে কি আছে? 12 24 এর মধ্যে কতবার আছে? 2 বার। তাহলে 2 ভাগ 2 সমান কত আছে? 1। তো কি করলাম ছোট বন্ধুরা? আমরা বন্ধনীর কাজ করলাম, এই ক্ষেত্রে আমাকে এইটাকে বলে প্রথম বন্ধনী আর এটাকে বলে দ্বিতীয় বন্ধনী। তো প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করলাম, এই যে 12 গুণে 12, তারপর কি হলো? এই 24 ভাগ 12, তারপর দ্বিতীয় বন্ধনী ভাগ 2। তো কি করলাম? 12 দুগুণে 24 ভাগ এই 2, তাহলে 2 থেকে 2 যদি ভাগ হয়ে যায় থাকবে কত? 1। এই যে ছোট বন্ধু আমরা বন্ধনী ব্যবহার করলাম, কিভাবে দেখেছো? তো আগে আমার বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপরে আমার ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যদি থাকে যোগ, তারপরে বিয়োগ। এভাবে আমাকে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো সলভ করতে হবে। ছোট বন্ধুরা এই পর্যায়ে আমরা আসব গুণিতক এবং গুণনীয়ক, ঠিক আছে? গুণিতক এবং গুণনীয়ক। ছোট বন্ধু গুণিতক দেখো, গুণিতক আমরা কি জানি গুণিতক কি? ছোট বন্ধুরা একটু ভেবে বলার চেষ্টা করি, গুণিতক কি বলো? গুণিতক হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সবগুলো হচ্ছে তার গুণিতক। যেমন ছোট বন্ধু ধরো 2 এর গুণিতক, 2 এর গুণিতক 2 কি 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, এভাবে আরো অনেক। তার মানে 2 এর গুণিতক বলতে 2 দ্বারা
যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে এবং 2 দ্বারা যতগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে সবগুলোর কি হচ্ছে, সবগুলি হচ্ছে 2 এর গুণিতক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে গুণিতক। তার মানে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। বুঝতে পেরেছো? যেমন দেখো 2 এর গুণিতক, এভাবে যদি আমরা 3 এর গুণিতকে আসি, এভাবে যদি আমরা 3 এর গুণিতকে আসি তাহলে কি হবে? ঠিক এইভাবে 3 এর গুণিতক 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারা 12, 3 পাঁচে 15, 3 ছয় 18। দেখেছো ছোট্ট বন্ধুরা? এই হচ্ছে 2 এর গুণিতক, এভাবে 3 এর গুণিতক। এভাবে তুমি যতগুলো সংখ্যা আছে সবগুলোর এভাবে গুণিতক বের করতে পারো। তার মানে এই সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে সবগুলো হচ্ছে তার ওই সংখ্যাটি গুণিতক। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, এই গুণিতকের মধ্যে আবার দেখো সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ মানে দুইটি সংখ্যা, এখানে 2, 3 আরো অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে যেগুলো কমন আছে। কমন কি দেখো, যদি ধরি 2 আর 3 এর গুণিতকের মধ্যে সাধারণ কি কি গুণিতক আছে সেটা এখানে খেয়াল করে দেখো। যেমন এই দেখো 6, এই 6, এই 12, এখানে আছে 12। এগুলো হচ্ছে এই 2 এবং 3 এর সাধারণ গুণিতক। ছোট বন্ধুরা, এখন যদি আমি বের করতে যাই যে আমি এখান থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব, তাহলে লঘিষ্ঠ মানে ছোট। তো দেখো আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক ল সা গু। ছোট বন্ধুরা, এর পূর্ণরূপ কি? ল সা গু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এখান থেকে যদি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে যাই, তো এখানে আমার সাধারণ গুণিতক কত আছে? সাধারণ গুণিতক আছে, এখানে আমার সাধারণ গুণিতক কত ছোট বন্ধু? এখানে আমার সাধারণ গুণিতক হচ্ছে 6 এবং 12। আর লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। তাহলে এর মধ্যে ছোট কে? 6। তাহলে আমার লসাগু কি হবে? এই 6। লসাগু কত হবে? 6। লসাগু হচ্ছে 6। বুঝতে পেরেছো? এখন যদি আমি বের করতে যাই 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে 2 এর গুণিতক। তার মানে 2 দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে এবং যতগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 2 এর গুণিতক। বুঝতে পেরেছো? এভাবে এটা হচ্ছে 3 এর গুণিতক। তো যখন সাধারণ গুণিতক তার মানে হচ্ছে, সাধারণ কথাটার মানে হচ্ছে যখন এই 2 এবং 3 এই দুটো গুণিতকের মধ্যে যেগুলো উভয়ের মধ্যে মিল আছে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। যেমন 2 এবং 3 এর গুণিতকের মধ্যে এই দেখো মিল আছে, এখানেও আছে 6, এখানেও আছে 6, এখানে আছে 12, এখানে আছে 12। উভয় রাশিগুলোর মধ্যে আমার এই দুটি রাশির মিল আছে। তো যার যার মিল থাকবে সেগুলোই হচ্ছে এই সাধারণ গুণিতক। এদের মধ্যে আবার লঘিষ্ঠ যে সংখ্যাটি সেটাই হচ্ছে লসাগু। তার মানে লসাগুর কথা বলতে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে? এদের মধ্যে লঘিষ্ঠ হচ্ছে 6, তার মানে লসাগু হচ্ছে 6। ছোট বন্ধু, বুঝতে পেরেছি কি আমার গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক? यस। তো আমরা নেক্সট যাব। এখন আসি গুণনীয়ক। তো আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করি। গুণনীয়ক, ছোট বন্ধুরা, গুণনীয়ক কি একটু ভেবে বলো, একটু মনে করার চেষ্টা করো তো গুণনীয়ক কি তোমরা বুঝতে পারছো কিনা বলো। কোনো একটি সংখ্যা যতগুলো সংখ্যার মধ্যে বিভাজ্য। দেখো যেমন দেখো এখানে যদি বলি 15 এর গুণনীয়ক, 15 এর গুণনীয়ক। 15 এর গুণনীয়ক কি দেখো, 15 যে সংখ্যা দ্বারা বিভাজ্য তার মানে এটি গুণনীয়ক হচ্ছে এমন কতগুলো নির্দিষ্ট সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যাটিকে কি নিঃশেষে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে গুণনীয়ক হচ্ছে এমন কতগুলো সংখ্যা যে সংখ্যাগুলো কি দ্বারা
ওই নির্দিষ্ট সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য। তার মানে দেখো 15 এর গুণনীয়ক কি কি হতে পারে, 15 কে কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, দেখো 1, তারপরে কি 3, 5 এবং 15 নিজে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে 15 এর গুণনীয়ক। বুঝতে পেরেছো? এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে 15 এর গুণনীয়ক। এসব আর কিছু দেখি, যেমন দেখো 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক। দেখো 18 এর গুণনীয়ক মানে কি, এমন কতগুলো সংখ্যা হবে যা দ্বারা এই 18 কি নিঃশেষে বিভাজ্য। বুঝতে পেরেছি? তার মানে হচ্ছে গুণনীয়ক হচ্ছে এমন কতগুলো সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। বুঝতে পেরেছি? তো এসো 18 এর গুণনীয়কগুলো বলার চেষ্টা করি। यस, 1, 2, 3, 6, 9 এবং 18 নিজে। ঠিক আছে, তাহলে আমার এভাবে এগুলোই হচ্ছে এই সংখ্যাগুলো গুণনীয়ক। বুঝতে পেরেছো যে গুণনীয়ক কি? ঠিক প্রত্যেকটা গুণনীয়ক আমাদের এভাবে বের করতে হবে। এখন দেখো, এখন যদি আমরা সাধারণ গুণনীয়ক বের করতে যাই, একটু হবে সাধারণ মানে উভয় রাশির মধ্যে আমার মিল থাকতে হবে। যেমন এখানে আছে 15 এর গুণনীয়কগুলো, এখানে আছে 18 এর গুণনীয়কগুলো। এখান থেকে যদি আমি সাধারণ গুণনীয়ক বের করতে যাই তাহলে দেখতে হবে উভয় গুণনীয়কের মধ্যে কোনগুলো আমার মিল আছে, তার মানে কোনগুলো কমন আছে। তো দেখো কমন আছে কি, এখানে কমন আছে 3, আর আছে কি সাধারণ গুণনীয়ক, আর আমার মিল নেই, তার মানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। এখন দেখো 15 এবং 18 এর সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 3। ছোট্ট বন্ধুরা বুঝতে পেরেছো? এখন দেখো গসাগু কথার মানে কি, গ সা গু, এই কথাটার কি অর্থ? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝতে পেরেছো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গ সা গু কি হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো দেখো যদি আমি এটা থেকে ধরতে যাই, এখানে আমার আছে গুণনীয়ক কত? 3। তার মানে আমার গসাগু এখানে আমার গসাগু হবে এই 15 এবং 18 এর গসাগু হবে 3। 15 এবং 18 এর গসাগু হচ্ছে 3, তার মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। ছোট বন্ধুরা একটা কথা তোমাদের সাথে আলোচনা করা হয়নি, যেমন 1 কি ধরনের সংখ্যা, মৌল নাকি যৌগিক? বলো তো। यस, 1 মৌলিক নয়, যৌগিক নয়। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে? यस, মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যার 1 এবং সে নিজে ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে দেখো 1 তো নিজেই 1, তার মানে তার অন্য কোনো গুণনীয়ক কিন্তু নেই, তার মানে 1 মৌলিক সংখ্যা নয়। বুঝতে পেরেছি কি? তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যার 1 এবং সে নিজে এই দুটো গুণনীয়ক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করি। 2, 3, 5, 7, 17, 29। ঠিক আছে, এরকম খুঁজলে আমাদের অনেকগুলো পাওয়া যাবে। বুঝতে পেরেছো? তো ছোট বন্ধুরা এভাবে আমাদের মনে রাখতে হবে। তো আমরা বুঝতে পারলাম গুণনীয়ক তার মানে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো বুঝতে পারলে যে আমরা কিভাবে সাধারণ গুণনীয়ক বের করলাম। ছোট বন্ধুরা এভাবে আমাদের গুণনীয়ক এবং গুণিতক দুটোই আমাদের মনে রাখতে হবে। তো নেক্সট আমরা কি করব? ছোট বন্ধুরা আমাদের খোলা বাক্য নিয়ে আসলে আলোচনা করা হয় না। খোলা বাক্য, ছোট বন্ধু খোলা বাক্য কি? খোলা বাক্য কি?
খোলা বাক্য কি? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায় না, সেটা কি? খোলা বাক্য। ঠিক আছে, আবার দেখো খোলা বাক্য কি? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায় না, তা কি? তা হচ্ছে খোলা বাক্য। ঠিক আছে, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায় না, তা কি? তা হচ্ছে খোলা বাক্য। ছোট বন্ধুরা, বুঝতে পেরেছো খোলা বাক্য কি? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায় না, তা হচ্ছে খোলা বাক্য। খেয়াল করে দেখো, এখন যদি উদাহরণস্বরূপ দেখো 5 যোগ ক সমান সমান 12, এটা কি প্রমাণ করা সম্ভব যে 5 যোগ ক সমান 12? অতএব খোলা বাক্য হচ্ছে যখন কোনো বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায় না, সেটাই হচ্ছে খোলা বাক্য। ঠিক আছে, এখন আসো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য দেখো, গাণিতিক বাক্য কাকে বলে? বলো, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে গাণিতিক বাক্য। যখন কোনো বাক্য সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা কি প্রমাণ করা যায়, ঠিক আছে, প্রমাণ করা যায়, তা কি? তা গাণিতিক বাক্য। তা গাণিতিক বাক্য। যখন কোনো বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে গাণিতিক বাক্য। যেমন দেখো 5 গুণ 10 সমান 50। দেখো 5 10 কত? 5 10 দিলে 50 সমান 50, তার মানে এই 50। এটা ঠিক আছে, 50 সমান 50, তার মানে এটা প্রমাণিত। অতএব এটা আমার গাণিতিক বাক্য। যে বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যাবে, সেটাই হচ্ছে আমার গাণিতিক বাক্য। ছোট বন্ধুরা, লসাগু নির্ণয় করো। যদি বলি এই সংখ্যাটি তোমরা লসাগু নির্ণয় করো, তো কি করবে? এসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগুটি নির্ণয় করি। ঠিক আছে, আমরা যদি মৌলিক পদ্ধতিতে করতে যাই, আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো আমরা এভাবে একটু করে দেখি। যেমন 2 একবার 5-এর মধ্যে যাবে না, 2 8-এর মধ্যে যাবে সরাসরি 4 বার, 2 5 গুণে 10। ঠিক আছে, এখন আমি এবার কত দিয়ে ভাগ দেব? 5 দিয়ে। 5 5-এর মধ্যে যাবে একবার, এই 4 আবার 5 5-এর মধ্যে কবার যাবে? একবার। ঠিক আছে, তো এখন দেখো আমার আর কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, কমপক্ষে আমার দুটি সংখ্যার মধ্যে বিভাজ্য হতেই হবে। তো আমার দেখো এখানে লসাগু আসবে কি? ল সা, আমার লসাগু কি আসবে? 2 গুণ 5 গুণ 4, কত আসবে? 2 গুণ 5 গুণ 4, 5 গুণে 10, 4 10 40। এটা হলো লসাগু। ছোট বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে লসাগু। বুঝতে পেরেছো? কিন্তু যদি বলি ছোট বন্ধু তুমি এটার গসাগু নির্ণয় করো, তাহলে কি হবে? দেখো, আমি যদি একই সংখ্যার গসাগু নির্ণয় করতে যাই, যেমন 2 5 8 10, আগে বলেছি
লসাগু হতে হলে কি হবে, অবশ্যই প্রতিটি সংখ্যাকেই বিভাজিত হতে হবে এমন একটি সংখ্যা দ্বারা। কিন্তু দেখো কোনো একটি সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যা বিভাজ্য নয়। তো এখানে শুধুমাত্র বিভাজ্য কি দিয়ে, 1 দিয়ে। তার মানে এটা 2, 3, 4, 5 অন্য যে কোনো সংখ্যা দিয়ে ঠিক সবগুলোর মধ্যে বিভাজ্য হবে না। তার মানে বিভাজ্য হবে কত দিয়ে, শুধুমাত্র 1 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা আমার গসাগু হবে কত, এটার গসাগু হবে 1। গ সা গু কত হবে, 1। ছোট বন্ধুরা বুঝতে পেরেছি, এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে গসাগু। আরেকটু দেখি, আরেকটি সংখ্যা 8 এবং 12। এসো এই দুটো লসাগু নির্ণয় করি। খেয়াল করো, 8 এবং 12 কি দ্বারা বিভাজ্য হতে পারে, 2 দিয়ে। 2 4 গুণে 8, 2 6 গুণে 12। ঠিক আছে, এখন আবার দেখো, আবার কিন্তু 2 দিয়ে বিভাজ্য। 2 2 গুণে 4, 2 3 গুণে কত, 6। তো ছোট বন্ধুরা লসাগু কি হবে, ল সা গু। লসাগু যদি আমি নির্ণয় করি কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। কত হলো, 3 দুগুণে 6, দুগুণে 12, দুগুণে 24। ঠিক আছে, এটা হলো লসাগু। কিন্তু এর যদি আমি গসাগু নির্ণয় করি কি হবে, গ সা গু। একই সংখ্যার যদি আমি গসাগু নির্ণয় করতে যাই তো ছোট বন্ধু তখন দেখো, তখন কিন্তু এই দুটো আসবে না, কারণ এই দুটো সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যা বিভাজ্য নয়। তো দেখো এখানে 2 গুণ 2, তার মানে এই 4 দ্বারা 8 এবং 12 পুরোপুরিভাবে বিভাজ্য। তার মানে এখানে হবে 2 গুণ 2 সমান সমান কত, 4। তার মানে গসাগু হচ্ছে 4, লসাগু হচ্ছে 24। ছোট বন্ধু বুঝতে পেরেছি কি? আর একটা কথা, যদি তোমাদের প্রশ্নে আসে সর্বাধিক, সর্বোচ্চ, সর্বোত্তম, এক্ষেত্রে তাহলে কি হবে, নির্ণয় করো কোন বৃহত্তম সংখ্যাটি, কোন সর্বোত্তম কত, সর্বোচ্চ কত সংখ্যা দ্বারা, বা সর্বোত্তম কোন সংখ্যাটি। এই যে সর্বোত্তম, সর্বোচ্চ, বৃহত্তম এই ধরনের কথা লিখতে সেখানে আমার কি করতে হবে, সেটা আমার গসাগু নির্ণয় করতে হবে। আর এরকম যদি আসে ন্যূনতম কত, ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, এই যে ন্যূনতম, ক্ষুদ্রতম, এটা হলে আমাকে কি করতে হবে, এই ধরনের সমস্যা আসলে আমাকে অবশ্যই লসাগু করতে হবে। তো খেয়াল রাখতে হবে বৃহত্তম, সর্বোচ্চ, সর্বোত্তম, এক্ষেত্রে করব গসাগু। আর যদি আসে ন্যূনতম, ক্ষুদ্রতম, তখন করব লসাগু। ঠিক আছে ছোট্ট বন্ধু, এখন আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ছোট্ট বন্ধু ভগ্নাংশ কি, ছোট বন্ধু বলো ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে কি, কোন একটি বস্তুর কোন অংশ বা পরিমাণকে নির্দেশ করাই হচ্ছে কি ভগ্নাংশ। ঠিক আছে, কোন একটি বস্তু, যেমন ধরো এটা একটা রুটি, যদি বলি এটাকে আমি ভাগ করেছি, কোন একটা বস্তুকে অংশ হিসেবে তার পরিমাণ নির্দেশ করাই হচ্ছে ভগ্নাংশ। কোন একটি বস্তুর বা কোন একটি জিনিসের কোন অংশ আংশিক পরিমাণ নির্দেশ করাই হচ্ছে ভগ্নাংশ। যেমন দেখো এখানে আছে অর্ধেক, এখানে আছে অর্ধেক, তার মানে আমি পুরোটাকে দুটো ভাগ করলাম। এই যে পুরো একটা বস্তুকে আমি একটা অংশ হিসেবে নির্দেশ করলাম, এটাই হচ্ছে কি ভগ্নাংশ। যেমন এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। ঠিক আছে, এই যে মাঝখানে একটা দাগ দিয়ে এভাবে আমরা ভগ্নাংশ প্রকাশ করি, যেমন 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। ছোট বন্ধুরা তো দেখো, এখন বলো ভগ্নাংশ কত প্রকার? ইয়েস, 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। ঠিক আছে, ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ঠিক আছে, দেখো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো ভগ্নাংশের এই যে দেখো খেয়াল করো, নিচে একটি অংশ, উপরে একটি অংশ।
এই যে ভগ্নাংশের তোমার এই অংশকে বলা হয় হর, এই অংশকে বলা হয় লব। ঠিক আছে, খেয়াল রাখো, হর এবং লব। আমরা দুধ খেতে গেলে কি করি? স্বর খাই। এই দুধের স্বর থাকে কোথায়? উপরে, যেটাকে আমরা হর বলি অনেক সময়। ওই যে দুধের হর, ওটা থাকবে কোথায়? দুধের উপরে। আর আমরা যখন গাণিতিক সমস্যা করব, সমাধান করব, তখন গণিতে হর কোথায় থাকবে? নিচে। আর দুধের হর থাকবে কোথায়? উপরে। মনে রাখতে হবে, তাইলে মনে থাকবে। এই যে দেখো, এটা হর, উপরে হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমার যদি হর থাকবে বড়, লব থাকবে ছোট। হর বড় এবং লব ছোট। তো দেখো, এটাকে বলে কি? হর। হর বড়, লব কি? ছোট। হর বড়, লব ছোট। তো প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। ছোট বন্ধু, বুঝতে পেরেছো? আর অপ্রকৃত কি? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি ছোট বন্ধু? যে ভগ্নাংশের, দেখো, যে ভগ্নাংশের হর ছোট, লব বড়। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশে কি? হর ছোট, লব বড়। কি আছে এখানে? হর ছোট, লব বড়। ঠিক আছে, তাহলে যে ভগ্নাংশে হর ছোট, লব বড়, সেটা হচ্ছে অপ্রকৃত। মনে থাকবে? আর তারপরে আছে কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ছোট বন্ধুরা, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ কি? একটি পূর্ণ সংখ্যার সাথে যখন একটি প্রকৃত ভগ্নাংশ আসবে, তখন সেটা হয়ে যাবে আমার মিশ্র ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এক কি? একটি পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যার সাথে যখন একটি প্রকৃত ভগ্নাংশ আসবে বা মিশবে, তখন সেটা হয়ে যাবে আমার মিশ্র ভগ্নাংশ। দেখো, এটা কি? মিশ্র ভগ্নাংশ। কিন্তু মিশ্র ভগ্নাংশকে যদি আমি ভাঙাই, তখন সেটা আবার অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে। দেখো, এটাকে যদি আমি ভাঙাই, তখন কি হয়? 3, এটার সাথে আমি এটা কি করব? গুণ, এবং উপরে লবের সাথে কি করব? যোগ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 কি 3 আর 4। তখন এটা হয়ে যাবে কি? তখন এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। তখন এটা কি হয়ে যাবে? মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো ছোট বন্ধু, বুঝতে পেরেছো? তো এইভাবে মিশ্র ভগ্নাংশকে যদি আমি ভাঙাই, তবে সেটা হয়ে যাবে, এই মিশ্র ভগ্নাংশকে যদি আমি ভাঙাই, সেটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে ভাঙালে কি হবে? অপ্রকৃত। অপ্রকৃত, ভুলে লিখেছিলাম। মিশ্র ভগ্নাংশকে ভাঙালে আমার হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। ছোট বন্ধু, আবার যদি আমি এটাকে ভাগ করি, দেখো আবার কিন্তু সেই মিশ্র ভগ্নাংশে চলে যাবে। বুঝতে পেরেছো? মুছে ফেলি। ছোট বন্ধু, খেয়াল করো, এই ছোট ছোট সমস্যাগুলো আমাদের 1 নম্বরের সমস্যায় চলে আসে। আবার যদি এখন এরকম আসে, দেখো 2 এর 3, হ্যাঁ, কে কি করো? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, এখন আমি 2 এর 3টা আছে কিসে? অপ্রকৃত। এই অপ্রকৃতকে যদি আমি ভাগ করি, তাহলে দেখো, তাহলে কি হয়? এটাকে ভাগ করলে কিন্তু আমার মিশ্র হয়ে যাবে। 2 কি 2 হাতে থাকে কত? 1। তো আমার এখানে কত আসলো? 1 সমস্ত 2 এর হয়ে গেল কি? মিশ্র হয়ে গেল। আবার এটাকে যদি আমি ভাঙাই, তো তখন আবার সেটা কি হয়ে যাবে? অপ্রকৃত হয়ে যাবে। দেখো, 2 এর গুণে 2 আর 3, 2 এর 3। ঠিক আছে, এভাবে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের আসে, যে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। আবার মিশ্র ভগ্নাংশ দিয়ে দেয়, বলে যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, তোমাদের জন্য এই পর্যায়ে রয়েছে ছোট একটি বাড়ির কাজ। ছোট বন্ধু, এখন আমরা বাড়ির কাজটি দেখব। আমাদের বাড়ির কাজে কি আছে?
একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো আমাদের বাড়ির কাজে কি দেয়া আছে। ছোট বন্ধু, এতক্ষণ আমরা আলোচনা করেছি, তোমরা অনেকেই ভালোভাবে পারো। দেখো তো বাড়ির কাজটা দেখা যাচ্ছে কিনা। ছোট বন্ধুরা, আমাদের বইয়ের প্রথম থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে আমি পরবর্তী পাঠে তোমাদের সাথে আলোচনা করব। তো এসো বাড়ির কাজে কি আছে আমরা একটু দেখি। সংক্ষেপে উত্তর লেখো প্রতিটির জন্য 1 নম্বর। দেখো এখানে কি আছে, 1000 110 × 100 সমান কত। 2 আছে যোগের সংক্ষিপ্ত রূপ কি। তারপরে আছে 82,500 কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। 72 ভাগ 9 সমান 8, এখানে ভাজক কত। সংখ্যা প্রতীক কয়টি। লসাগু এর পূর্ণরূপ কি। গসাগু এর পূর্ণরূপ কি। মৌলিক সংখ্যা কাকে বলে। 8 এর 3টি গুণিতক লেখো। প্রকৃত ভগ্নাংশ কি। 10 এর 57 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 0.01 গুণ 0.01 সমান কত। 0.02 ভাগ 0.05 সমান কত। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা পারবে। অবশ্যই বাড়ির কাজটি করবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ছোট বন্ধুরা, তোমরা বাড়িতে বসে অবশ্যই অনলাইনে ক্লাসগুলো বেশি বেশি ফলো করবে। যেহেতু বিদ্যালয় বন্ধ আছে, তো এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। তাই ভালোভাবে বাড়িতে বসে অনলাইনে ক্লাসগুলো তোমরা ফলো করবে, অনুশীলন করবে। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।